হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব খলিফা আল আমিন সম্পর্কে। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস কমপ্লিট করেছি ইসলামিক হিস্ট্রি সাবজেক্টে। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, তো দেখো খলিফা আল আমিন এনার সম্পর্কে বলতে গেলে তোমরা অলরেডি জেনেছো যে খলিফা আল আমিন ছিলেন হারুন রশিদের পুত্র এবং ইনি ছিলেন মূলত হারুন রশিদের বিবাহিত স্ত্রী যার নাম ছিল জুবাইদা। জুবাইদার সন্তান ছিলেন খলিফা আল আমিন। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে মামুন যেটা রয়েছে এনার সম্পর্কে একটু বলে রাখি। তো মামুন ছিলেন মূলত হারুন রশিদের ক্রীতদাসী, পার্সি ক্রীতদাসী যার নাম ছিল সারাজিল। সারাজিলের সন্তান ছিলেন আল মামুন। ওকে, তো যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় খলিফা আল আমিন সম্পর্কে। তো এখান থেকে মেনলি তোমাদের ডিটেলসে তেমন কিছু জানা লাগবে না, জাস্ট কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, সেইগুলো প্র্যাকটিস করে রাখলে আশা করি এর বাইরে কোশ্চেন পাবে না। ওকে, তো দেখো প্রথমে তোমাদের যেটা দেখতে হবে খলিফা হারুন রশিদের কতজন সন্তান ছিল? 12 জন সন্তান ছিল। দ্বিতীয় কোশ্চেন যেটা জানতে হবে তোমাদের অলরেডি বলেছি যে মোহাম্মদ আল আমিন কার সন্তান ছিলেন? হারুন রশিদের বিবাহিত স্ত্রী জুবাইদার সন্তান ছিলেন। ওকে, আর মামুন কার সন্তান ছিলেন? এখানে আসে পার্শ্বিক কীর্তদাস গর্ভজাত সন্তান প্রথম পুত্র আবদুল্লাহ আল মামুন, তিনি দ্বিতীয় উত্তরাধিকারী মনোনীত করেন। তো দ্বিতীয় উত্তরাধিকারী হারুন রশিদ মনোনীত করেছিলেন মামুনকে, যিনি কিনা হারুন রশিদের পার্শ্বিক কৃতদাসী সন্তান ছিলেন খলিফা আল মামুন। ওকে, মৃত্যুর পর হারুন রশিদ যখন মারা যান, তো এরপরে তোমাদের যেটা জানতে হবে আমিনের খেলাফত লাভ, এখান থেকে একটা কোশ্চেন হয় যে খলিফা হারুন রশিদের মৃত্যুর পর কে সিংহাসনে বাগদাদের সিংহাসনে বসেন? সেক্ষেত্রে আল আমিন। ওকে, এটা মনে রাখবে। ওকে, এবারে যেটা জানতে হবে আমিনের যে রাজত্বকাল, তিনি কতদিন বা কত বছর খেলাফতকাল করেছেন? মানে সিংহাসনে ছিলেন 809 থেকে 813 সাল পর্যন্ত, প্রায় 4 বছর আমরা বলতে পারি। এদিকে 9, 10 আর এদিকে 3, রাইট? তো 4 বছর শাসনকালে ছিলেন। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে 4 বছর তিনি শাসনকার্য চালিয়েছিলেন, পুরোটা সময় গৃহযুদ্ধের মধ্যে কেটে যায়, মানে পারিবারিক দ্বন্দ্বের মধ্যে কেটে যায়। ঠিক আছে? তো এখানে আমিন এবং মামুনের মধ্যে গৃহযুদ্ধ যেটা দেখছি বা পারিবারিক যে যুদ্ধ, এটার হওয়ার পিছনে কয়েকগুলি কারণ ছিল। তো সেই কারণগুলো তোমাদের একটু আমি বিস্তারিতভাবে বলছি। তো মেইনলি যেটা তোমরা অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে আমিন ছিলেন হারুন রশিদের বিবাহিত স্ত্রী জুবাইদার সন্তান এবং মামুন ছিলেন হারুন রশিদের কৃতদাসী পার্শ্বিক কৃতদাসী সারাজিলের সন্তান ছিলেন মামুন। ওকে, তো প্রথমত আমি যেটা বলবো তোমাদের চরিত্রগত পার্থক্যটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখো আমিন কিন্তু মূলত উনি খুব আরামপ্রিয় ছিল। আমিন আমিন যেটা যারা আমরা পড়ছি আমিন হারুন রশিদের বিবাহিতা স্ত্রী জুবাইদার সন্তান। আমিন কিন্তু অনেক তোমার ছিল আলিশা প্রকৃতির ছিল এবং সাথে সাথে তিনি কিন্তু অনেক চঞ্চল প্রকৃতির ছিল। ঠিক আছে? কিন্তু পক্ষান্তরে মামুন কিন্তু অনেক প্রতিভাবান ছিল এবং সৎ চরিত্রের মানে অধিকারী ছিলেন। ওকে, তো চারিত্র্যগত দিক থেকে যেটা আমরা নির্ণয় করতে পারি, আমরা একটা বিষয় এখান থেকে মানে জানতে পারি যে আমিনের কিন্তু চরিত্র অতটা ভালো ছিল না। কারণ তার সাম্রাজ্যে কিন্তু অনেক মানে যারা গায়িকা থাকতো বা নর্তকী এ সমস্ত মানে মহিলাদের কিন্তু আনাগোনা ছিল আমিনের রাজত্বকালে বা মানে তার সিংহাসনে তিনি যখন ছিলেন সে সময় কিন্তু এই বিষয়গুলো ঘটতো। ঠিক আছে? তো এই একটা কারণ ছিল চরিত্রগত পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য তোমাদেরকে বলবো যেটা রয়েছে আরব পারস্য দ্বন্দ্ব, এটাও খুব একটা ভাইটাল পয়েন্ট। তোমরা এই বিষয়টা একটু রিডিং পুরোটা পড়ে রাখবে, আমি জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখো আরব পারস্য দ্বন্দ্ব মিন্স আমিন ছিলেন মূলত তোমরা জেনে থাকবে যে তার মা ছিল তোমার খাঁটি আরবীয়। ঠিক আছে? জুবাইদা যেটা ছিল আর আমিনের মা তিনি কিন্তু খাঁটি আরবীয় ছিল। আর মামুনের মা ছিল পারসিক রানী, সরি পারসিক রমণী, যেটা তোমাদেরকে বললাম পারসিক রমণী ছিল আমিনের মা। তো এর ফলে কি হয় আরবীয়রা কিন্তু আমিনকে সমর্থন করে, কিন্তু তার সমর্থন করেছিল ঠিক, কিন্তু আমরা দেখব যে আমিনের আচরণ বা তার কুশাসন মানে তার সাম্রাজ্যের যে কুশাসন করেছিল এবং রাজপ্রাসাদে তিনি নর্তকী এবং গায়িকাদের যে সমাগম যেটা হতো এই সমস্ত বিষয়গুলো দেখে আরবীয়রা কিন্তু তার পক্ষ ত্যাগ করে, আমিনের পক্ষ ত্যাগ করে। আর অপরদিকে যদি আমরা মামুনের বিষয়টা দেখি, মামুনের মা ছিল পারসিক রমণী ছিল। এই জন্য পারসিকদের সমর্থন কিন্তু মামুন পেয়েছিল। ঠিক আছে? এবং তার সাথে সাথে মামুন যেহেতু খুবই ভালো ব্যক্তি ছিলেন এবং প্রতিভাবান, অপরদিকে চরিত্রবান ব্যক্তি ছিলেন, এই কারণে কিন্তু তিনি পারসিকদের সমর্থন পেয়েছিলেন। ঠিক আছে? এবং আরবীয়রাও কিন্তু তাকে সমর্থন করেছিল। আর আরেকটা বিষয় আমরা দেখব যেটা ফজলের চক্রান্ত। এই ফজল সম্পর্কে আমরা ইতিপূর্বে পড়েছি। ঠিক আছে? তো ফজল কিভাবে চক্রান্ত করেছিল এটা তোমাদের একটু জানতে হবে। দেখো ফজল ইনি মূলত মানে প্রধানমন্ত্রী ছিলেন।
হ্যাঁ? খলিফা হারুন রশিদ নির্দেশে কিন্তু ফজল প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছিলেন। তিনি ছিলেন খুবই লোভী প্রকৃতির ব্যক্তি এবং স্বার্থপর ছিলেন। ঠিক আছে? ফজল খুবই লোভী এবং স্বার্থপর ছিলেন। তিনি আমিনের দুর্বলতার বিষয়গুলো তিনি জানতেন। আর সেই সুযোগটা নিয়ে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে মানে চক্রান্ত করে, হ্যাঁ? আমিন এবং মামুনের মধ্যে একটা যুদ্ধ তৈরি করে দিয়েছিল, যেটা আমরা গৃহযুদ্ধ বলছি। মানে এই গৃহযুদ্ধ করার পিছনে কিন্তু ফজলের ভূমিকা কিন্তু অপরিসীম ছিল। এছাড়াও কিন্তু বিভিন্নভাবে মানে আমিন এবং মামুনের মধ্যে যখন সংঘর্ষ হতো বা মানে সমস্যা যখন ক্রিয়েট হতো, আর এই সময় কিন্তু এই মন্ত্রী ফজল কিন্তু অনেক চক্রান্ত করতেন। এই ফজলের চক্রান্তে পড়ে কিন্তু আ খলিফা আমিন কিন্তু তার পিতা হারুন রশিদের যে চুক্তি, যেটা কাবার গায়ে রাখা ছিল, সেই চুক্তিপত্র কিন্তু সে ছিঁড়ে ফেলে এবং ৮১১ খ্রিস্টাব্দে রায় নামক স্থানে কিন্তু প্রকাশ্যভাবে একটা সংঘর্ষ শুরু হয়েছিল। ঠিক আছে? সংঘর্ষ হয়েছিল আমিন এবং মামুনের মধ্যে। তো যাক, এই একটা যুদ্ধের যে বিষয় রয়েছে গৃহযুদ্ধ, তোমাদেরকে বিষয়টা বলে দিলাম। তো এখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন দেখে রাখতে হবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তোমরা একবার এই গৃহযুদ্ধের কারণ পুরোটা পড়ে রাখবে। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেন দেখতে হবে, আল আমিন তিনি কার তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন, হ্যাঁ? এখানে তোমাদের এটা দেখতে হবে। আল আমিন মূলত তার মাতা জুবাইদা ও মাতুল ঈসার তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। ঠিক আছে? এই একটা বিষয় গেল। তো এরপরে যেটা তোমাদের দেখতে হবে, মামুনের মাতার নাম কি ছিল? সারাজিল। ঠিক আছে? মামুনের মাতা সারাজিল, যিনি কিনা পারসিক মহিলা ছিলেন। আল আমিন কার হাতে তার রাজ্যের শাসনভার ছেড়ে দিয়েছিলেন? তার অযোগ্য মন্ত্রী ফজল বিন ডাবির হাতে কিন্তু তার শাসনভার অর্পণ করে দিয়েছিলেন। এত অলস ছিলেন যে তার সাম্রাজ্যের পুরো দায়িত্বটাই মন্ত্রী ফজল বিন ডাবির হাতে তুলে দিয়েছিলেন। আচ্ছা, এবারে এখানে আ আমরা কিছু কোয়েশ্চেন দেখব। এখানে চুক্তিপত্রের শর্তভঙ্গ যেটা তোমাদেরকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো যাক, এখানে যেটা রয়েছে, কাকে নাতিক বিল হক বা সত্য বিঘাসক উপাধি দেওয়া হয়েছিল? হ্যাঁ? ৮১০ খ্রিস্টাব্দে খলিফা আমিন, ফজল বিন রাবি অন্যান্য লোকদের পরামর্শে স্বীয় পুত্র মুসাকে নাতিক বিল হক বা সত্য বিভাষক উপাধিতে ভূষিত করে তাকে উত্তরাধিকারী মনোনীত করেন। তো এটার অ্যান্সার হয়ে যাবে যে ৮১০ খ্রিস্টাব্দে খলিফা আমিন, ফজল বিন রাবি ও অন্যান্য লোকদের পরামর্শে তার নিজ পুত্র মুসাকে নাতিক বিল হক উপাধিতে ভূষিত করেন। ওকে, আমিন তার পুত্র মুসাকে কিন্তু নাতিক বিল হক উপাধিতে ভূষিত করেছিলেন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। ওকে, কাকে কাজিল বিল হক বা সত্য নিষ্ঠাবান উপাধিতে ভূষিত করা হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজিল বিল হক। তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তার দ্বিতীয় পুত্রকে। ঠিক আছে? দ্বিতীয় পুত্রকে কিন্তু তিনি কাজিল বিল হক বা সত্য নিষ্ঠাবান উপাধি দিয়ে ভূষিত করেছিলেন। ওকে, এবারে তোমাদের শব্দের অর্থগুলো একটু দেখে রাখবে যে নাতিক বিল হক শব্দের অর্থ কি? সত্য বিকাশক। ঠিক আছে? আর কাজিল বিল হক যেটা বললাম নিষ্ঠাবান, সত্য নিষ্ঠাবান। এই দুটো শব্দের অর্থ দেখে রাখবে। আর রায় নামক স্থানে যে যুদ্ধটা হয়েছিল, কোথায় গেল? এই যে রায় নামক স্থানে আমিন এবং মামুনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ৮১১ খ্রিস্টাব্দে। তো এখানে যেটা হয় যে রায় নামক স্থানে কত খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়েছিল? ঠিক আছে? ৮১১ খ্রিস্টাব্দে। ৮১১ খ্রিস্টাব্দে রায় নামক স্থানে কিন্তু যুদ্ধ হয়েছিল ৮১১ খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব যে খলিফা মানে কার নেতৃত্বে এবং কত হাজার সৈন্য মামুনের বিরুদ্ধে রায় নামক স্থানে পাঠান? তো আমিন কাল বিলম্ব না করে আলী ইবনে ঈসার নেতৃত্বে খলিফা আমিন কিন্তু আলী ইবনে ঈসার নেতৃত্বে ৫০,০০০ সৈন্যের একটা বাহিনী মামুনের বিরুদ্ধে পাঠালেন। ৫০,০০০ সৈন্যের বাহিনী। ওকে? চলো, এবারে মামুনের সেনাপতির নাম কি? এটা তোমাদের দেখে রাখতে হবে। মামুনের সেনাপতি তাহির বিন হুসাইন। মামুনের সেনাপতি ছিলেন তাহির বিন হোসাইন। চলো, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে রয়েছে মদিনাতুল মানসুর দুর্গ। এখান থেকে কোশ্চেন হয় যে কারা মদিনাতুল মানসুর দুর্গে আশ্রয় গ্রহণ করেছিলেন? আল আমিন এবং তার মাতা জুবাইদা ও পরিবারবর্গ সহ মদিনাতুল মানসুর দুর্গে আশ্রয় গ্রহণ করেছিলেন। ঠিক আছে? বাগদাদে অবস্থান করা নিরাপদ নয় মনে করে আমিন, তার মাতা জুবাইদা ও পরিবারবর্গ ইউফ্রেটিসের পশ্চিম তীরে রয়েছে মদিনাতুল মানসুর, এখানে আশ্রয় গ্রহণ করেন। তাহলে প্রশ্ন কিন্তু এখান থেকে আরও একটা হতে পারে ঘুরিয়ে কোশ্চেন যে মদিনাতুল মানসুর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে? সেক্ষেত্রে ইউফ্রেটিসের পশ্চিম তীরে, এভাবে কিন্তু আরও ২-৪ টা অপশন থাকতে পারে। যেটা তোমাদের কারেক্ট
বা যেটা এখানে পড়ছো সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে অ্যান্সার লিখতে হবে, টিক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বললাম যে মাদিনাতুল মানসুর দুর্গ কোথায় অবস্থিত? ইউফ্রেটিসের পশ্চিম তীরে। আচ্ছা, আল আমিন কত বছর রাজত্ব করেন? আল আমিন কিন্তু রাজত্বকাল তোমাদেরকে বলে দিয়েছি আমি। প্রায় 4 বছর সামথিং 8 মাস, 4 বছর 8 মাস রাজত্ব করেন, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দেই তোমাদের। আল আমিন 4 বছর 8 মাস রাজত্ব করেন। ওকে? তো এবারে আ এবারে আরেকটা বিষয় একটু বলে রাখি যে তোমরা এটা মনে রাখবে যে আল আমিন কিভাবে মানে কিভাবে তিনি মৃত্যুবরণ করেন? আল আমিন কত খ্রিস্টাব্দে কিভাবে মারা যান? সেপ্টেম্বর 813 সালে, সেপ্টেম্বরের 813 সালে আ রাতের অন্ধকারে একদল উগ্রপন্থী কিন্তু নৃশংসভাবে কিন্তু আল আমিনকে কিন্তু হত্যা করেছিলেন। একদল উগ্রপন্থী। এই পয়েন্টটা কি পয়েন্টটা তোমরা মনে রাখবে যে একদল উগ্রপন্থী আমিনকে নৃশংসভাবে রাতের অন্ধকারে হত্যা করেন। ওকে? চলো নেক্সট আমরা দেখব ফলাফল এখান থেকে তেমন কিছু নেই। আমিনের বিরুদ্ধে মামুনের সাফল্যের কারণ। আচ্ছা, এই কারণটা একটু রিডিং পড়ে রাখবে, এখানে কিন্তু কোশ্চেন হয় না। ওকে? তো এরপরে রয়েছে আল মামুন, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আশা করি বুঝতে পারলে আজকের ক্লাস। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, আমি গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।